নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক মেয়র প্রাইমারি জোরান মামাদানির সেই বিজয় ঘোষণার মুহূর্তটা মনে পড়লে এখনো বেশ লাগে, তাই না? যখন বলেছিলেন আজ রাতে আমরা ইতিহাস তৈরি করেছি। হ্যাঁ, হ্যাঁ, একদম। মানে ওই রাতের ভাষণটা কিন্তু বেশ সাড়া ফেলেছিল। তো আমাদের হাতে সিবিএস নিউ ইয়র্ক আর এবিসি 7NY এর কিছু ক্লিপ আছে, আর ওনার একটা পরিচিতিও আছে। এগুলো থেকেই তো আজকের আলোচনাটা, তাই না? ঠিক। আমরা আসলে বোঝার চেষ্টা করব এই উৎসগুলো থেকে যে মামাদানির বার্তাটা ঠিক কি, তার পিন্ননি মানে রাজনৈতিক দর্শন, এগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়। হ্যাঁ, বিশেষ করে একজন সাধারণ শ্রোতা যাতে মূল ব্যাপারটা ধরতে পারে। আচ্ছা, তাহলে শুরু করা যাক ওই ভাষণের মূল আবেগটা দিয়ে। তিনি কাদের কথা বলছিলেন, কাদের ধন্যবাদ দিচ্ছিলেন? হুম, উনি খুব পরিষ্কার করে দিয়েছিলেন যে এই জয়টা একা কারো না। মানে বিশেষভাবে বলছিলেন বাংলাদেশি আন্টি, গাম্বিয়ান আঙ্কেল। হ্যাঁ, হ্যাঁ, আর ওই যে প্রথমবার ভোট দেওয়া 18 বছর বয়সীদের কথা। একদম। মানে এটা ছিল একটা বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলিত শক্তির মতো ব্যাপার আর কি। হার্লেম থেকে বে রিজ, জ্যাকসন হাইটস থেকে পোর্ট রিচমন্ড, মানে পুরো শহরের কথাই আসছিল। আর তিনি যে শহরের কথা বলছিলেন, যে স্বপ্নটা দেখাচ্ছিলেন, সেটা কেমন? মানে প্রতিশ্রুতির মূল জায়গাটা কোথায় ছিল? মূল লক্ষ্যটা ছিল একটা মানে সাশ্রয়ী নিউ ইয়র্ক, এমন একটা শহর যেখানে মানুষ শুধু কোনো রকমই টিকে থাকবে না, বরং মানে কাজ করে একটা ভালো জীবন পাবে। এ ধরুন মর্টগেজ শোধ করা বা বাড়ির আলোটা জ্বালিয়ে রাখা। ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, এইসব। হ্যাঁ, এই সাধারণ কিন্তু জরুরি বিষয়গুলো। আর এটাকে আরও স্পষ্ট করেছেন কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে। যেমন কি কি ছিল সেখানে? যেমন এই যে ভাড়া স্থিতিশীল রাখা, বাস সার্ভিস আরও ফাস্ট আর ফ্রি করা, চাইল্ড কেয়ারের খরচ কমানো, বলছিলেন যে সিইউআইআই এর টিউশনের চেয়ে বেশি হবে না। বাহ! এটা তো বেশ বড় কথা। হ্যাঁ, আর এর সাথেই জননিরাপত্তার কথাও বলেছেন। তবে সেটা মানে ট্রাম্পের ওই অ্যাপ্রোচ বা আইসি এজেন্ট দিয়ে গণহারে লোকজনকে তাড়ানোর বিরুদ্ধে দাঁড়িয়ে। আচ্ছা, এই প্রতিশ্রুতিগুলো তো বেশ বেশ স্ট্রং। এগুলো কি এমনি, নাকি ওনার যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে আসছে? উৎসগুলো কি বলছে ওনার পরিচয় নিয়ে? অবশ্যই যোগসূত্র আছে। উৎসগুলো বলছে মামদানি মিশ্র ভারতীয় উগান্ডান বংশোদ্ভূত। বাবা মা দুজনেই তো বেশ পরিচিত, চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার আর একাডেমিক মাহমুদ মামদানি। ও আচ্ছা। হ্যাঁ, জন্ম ক্যাম্পালায় কিন্তু বেড়ে ওঠা নিউ ইয়র্কে। পড়াশোনা করেছেন বাউডুইন কলেজে, আর এখন তো উনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেম্বার, ডিস্ট্রিক্ট ৩৬ থেকে ২০২০ সালে নির্বাচিত। আর ওই যে ডিএস এর সাথে যুক্ত থাকার কথা বললেন? হ্যাঁ, ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অফ আমেরিকা। তো এই পরিচিতিটা গুরুত্বপূর্ণ কারণ তার নীতিগত অবস্থানটা এখান থেকেই অনেকটা পরিষ্কার হয়। ঠিক। তাহলে ওই যে প্রতিশ্রুতিগুলোর কথা বলছিলাম, সেগুলোর সাথে এই ব্যাকগ্রাউন্ডের একটা মিল পাওয়া যাচ্ছে। একদম। যেমন ধরুন হাউজিং জাস্টিসের কথা বলছেন, যার মধ্যে পড়ছে গুড কজ এভিকশন আইন, মানে কারণ ছাড়া ভাড়াটিয়া উচ্ছেদ করা যাবে না। হুম। আবার পুলিশের বাজেট কমিয়ে সেই টাকাটা সামাজিক খাতে, যেমন ধরুন শিক্ষা বা স্বাস্থ্যে ব্যবহার করার পক্ষে উনি। সবার জন্য মেডিকেয়ার, গ্রিন নিউ ডিল, এই সবই কিন্তু ওনার এজেন্ডায় আছে। তার মানে এই সবার জন্য সাশ্রয়ী শহর এর ধারণাটা শুধু কথার কথা নয়, এর পিছনে একটা একটা সুচিন্তিত প্রগতিশীল প্ল্যান আছে। হ্যাঁ, মনে হচ্ছে তাই। এটা শুধু কিছু বিচ্ছিন্ন নীতি নয়, বরং একটা বৃহত্তর ভিশন। আর তাকে তো নিউ ইয়র্কের নতুন প্রজন্মের প্রগতিশীল নেতাদের একজন হিসেবেই দেখা হচ্ছে। ভাষণে ওই ১৩ মাইল হাঁটার অভিজ্ঞতার কথাও তো ছিল, তাই না? মধ্যরাতে শ্রমিকদের দেখা। উৎসগুলো এটার উপর জোর দিচ্ছে কেন? আমার মনে হয় উৎসগুলো এটাকে শুধু একটা গল্প হিসেবে দেখছে না। এটা হয়তো তার কাজের ধরনের একটা প্রতীক আর কি। মানে সাধারণ মানুষের জীবনের বাস্তবতা, তাদের পরিশ্রমের সাথে সরাসরি সংযোগ স্থাপন করার চেষ্টা। আচ্ছা। আর তিনি যে প্রচারণার সময়কার ওই অপপ্রচার ও কুৎসার কথা স্বীকার করেও বললেন যে যারা ভোট দেয়নি বা যারা সিস্টেম নিয়ে হতাশ, তাদেরও মেয়র হবেন। এটাও তো ওই সংযোগেরই একটা অংশ, তাই না? কিন্তু এই সংযোগটা তৈরি করা কি সহজ হবে, বিশেষ করে যারা হতাশ বা ভিন্ন মতের? উৎসগুলো কি এই চ্যালেঞ্জ নিয়ে কিছু বলছে? চ্যালেঞ্জটা যে আছে সেটা বোঝা যায়, তবে কিভাবে মোকাবেলা করবেন সেটা নিয়ে উৎসগুলোতে বিস্তারিত নেই। কিন্তু তার কথায় একটা বৃহত্তর ছবি উঠে আসছে। গণতন্ত্রের প্রতি যে হুমকি, বিলিয়নিয়ারদের প্রভাব, কিছু স্বার্থপর নেতা,
স্বৈরাচারী মনোভাব এসবের কথা বলছিলেন। হ্যাঁ, আর ওই যে এফডিআর এর একটা কোটেশন ব্যবহার করেছিলেন। ঠিক, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের যে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা আসলে গণতন্ত্রকেই দুর্বল করে দেয়। তার মূল কথাটা ছিল, আমরা স্বাধীন হতে পারি এবং আমরা ন্যায়জ হতে পারি। মানে বলতে চাইছেন, মানুষের প্রতিদিনের জীবনের যে সমস্যা, অর্থনৈতিক সমস্যাগুলো, সেগুলো সমাধান করতে পারলেই গণতন্ত্রে তাদের আস্থা ফিরবে। এটাই তার স্ট্র্যাটেজি। হ্যাঁ, সম্ভবত এটাই মূল আইডিয়া। উৎসগুলো ইঙ্গিত দিচ্ছে যে তার বার্তাটা হলো এই জয়টা আসলে নিচুতলার মানুষের একটা আন্দোলনের ফল, একটা সাশ্রয়ী, একটা ন্যায্য শহরের দাবি, আর শুধু মুখে নয়, কাজের মাধ্যমে গণতন্ত্রে বিশ্বাস ফিরিয়ে আনা। ভাষণের শেষে যে নতুন দিনের কথা বলছিলেন, সেটা এখানেই ফিট করছে। সেটাই। তাহলে আলোচনা শেষে আমরা এটা বলতে পারি যে মামদানির এই উত্থানটা এমন একটা রাজনীতির দিকে ইশারা করছে যেটা গ্রাসরুট অ্যাক্টিভিজম বা তৃণমূল স্তরের সক্রিয়তাকে খুব সুনির্দিষ্ট কিছু পলিসি, যেমন ভাড়া নিয়ন্ত্রণ বা সাশ্রয়ী চাইল্ড কেয়ার, এগুলোর সাথে জড়তে চাইছে, আর লক্ষ্যটা আরও বড় একটা গণতান্ত্রিক পুনর্জাগরণ আর অর্থনৈতিক ন্যায় বিচার। একদম ঠিক। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনাটা শেষ করা যায়। একটা প্রশ্ন রেখে যাই শ্রোতাদের জন্য, যেটা এই উৎসগুলো থেকেই উঠে আসছে। বলুন। তৃণমূল স্তরের এই শক্তি আর এত স্পেসিফিক, প্রায় টেকনিক্যাল লেভেলের পলিসি প্রস্তাবনা, এই দুটো জিনিসের মিশ্রণ ভবিষ্যতে রাজনৈতিক আলোচনাকে কিভাবে প্রভাবিত করতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে।